বই-রস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস আমি মিসির আলী। আজ ১০ম পর্ব। মিসির আলী কফির মগ হাতে নিতে নিতে বললেন, গৌরকালী ব্যাপারটা কি? গৌরকালী হলো যে কালীর গায়ের রং গৌর, ধবধবে সাদা। বাবু অশ্বনী রায় স্বপ্ন দেখেছিলেন মা কালী তাকে বলেছেন, তুই আমাকে প্রতিষ্ঠা কর, তবে গায়ের রং কালো করিস না বাবা, গৌরবর্ণ করবি। অশ্বনী কুমার রায় বললেন, ঠিক আছে মা, করব। দেবী তখন বললেন, আমি তোর এখানে নগ্ন অবস্থায় থাকব, আমার গায়ে যেন কোনো কাপড় না থাকে। অশ্বনী কুমার রায় বললেন, সেটা কি ঠিক হবে না? ঠিক হবে মা, কত ভক্তরা তোমাকে দেখতে আসবে। দেবী বললেন, কেউ আমাকে দেখতে আসবে না, তোকে যা করতে বললাম তুই তাই কর। মিসির আলী বললেন, অশ্বনী কুমার নগ্ন গৌরবর্ণের কালী প্রতিষ্ঠা করলেন। লিলি বলল, হা। মন্দিরে কি মূর্তি আছে? না। অশ্বনী কুমার রায় নিজেই মূর্তিটা মেঘনায় ফেলে দিয়েছিলেন। কেন? গল্পটা আমি পুরোপুরি জানি না, ভাষা ভাষা জানি। দূরবীনওয়ালা অর্থাৎ সুলতান সাহেব ভালো মতো আপনাকে গুছিয়ে বলবে। আগে থেকেই অগোছালো ভাবে শুনি। অগোছালো গল্প শুনতে আমার বেশি ভালো লাগে। ঘটনাটা হলো এরকম, যেদিন দেবী প্রতিষ্ঠিত হলো সেই রাতেই অশ্বনী বাবুকে দেবী স্বপ্নে দেখা দিয়ে বললেন, এই বোকা ছেলে, নরবলি ছাড়া শক্তির প্রতিষ্ঠা হয়? তুই এক কাজ কর, আগামী অমাবস্যার নরবলি দে। অশ্বনী বাবু বললেন, এইটা তো পারবো না মা, আমি মহাপাতক হব। দেবী বললেন, পাপ পুণ্যের তুই কি বুঝিস, তোকে যা করতে বললাম কর, নয়তো মহাবিপদে পড়বি। অশ্বনী বাবু স্বপ্নের মধ্যেই কাঁদতে কাঁদতে বললেন, এই কাজটা পারবো না মা, নরবলি ছাড়া তুমি যা করতে বলবে তাই করব। দেবী তখন বললেন, তুই যখন পারবি না তখন আমার ব্যবস্থা আমি করব, তখন তোর দুঃখের সীমা থাকবে না। অশ্বনী বাবুর ঘুম ভেঙে গেল। দুশ্চিন্তায় তিনি অস্থির হয়ে গেলেন, খুবই কান্নাকাটি শুরু করলেন। আগামী অমাবস্যার না জানি কি হয়। কিছু হয়েছিল? জি হয়েছিল। অশ্বনী বাবুর বড় মেয়েকে মন্দিরের ভেতরে পাওয়া গেল। বড় মেয়ের নাম শ্রোতা, বয়স 18-19। বিয়ের কথা চলছিল। সকালে মন্দিরে ঢুকে অশ্বনী বাবু দেখেন মেয়ের মাথায় একদিকে ঘা, ধর আরেক দিকে। দেবীর খাড়ায় চাপ চাপ রক্ত। কি সর্বনাশ! অশ্বনী বাবুর মাথা খারাপের মতো শুরু হয়ে গেল। তিনি সেই রাতে দেবী মূর্তি মেঘনা নদীর মাঝখানে ফেলে দিয়ে এলেন। ওনার কি একটাই মেয়ে ছিল? ওনার 4 মেয়ে ছিল। 2 মাসের মাথায় দ্বিতীয় মেয়েটি একই অবস্থা হলো। মন্দিরের ভেতর তাকে পাওয়া গেল মাথায় একদিকে, ধর আরেকদিকে। অশ্বনী বাবু বাড়িঘর বিক্রি করে বাকি 2 মেয়ে আর স্ত্রীকে নিয়ে প্রথমে গেলেন ডিম্বগড়ে, সেখান থেকে শিলিগুড়িতে। শিলিগুড়িতে তার তৃতীয় মেয়েটির একই অবস্থা হলো। তখন তার স্ত্রী সীতা দেবী মামলা করলেন স্বামীর বিরুদ্ধে। সীতা দেবী বললেন, হত্যার ঘটনাগুলি তার স্বামী ঘটাচ্ছেন, দোষ দিচ্ছেন মা কালীর। ছোট মেয়েটা বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিল। মামলায় রায় কি হয়েছিল? ওনার ফাঁসি হয়েছিল। তুমি এত সব জানলে কি করে? এই মামলা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। আমাদের দূরবীনওয়ালা সেই সব লেখা সবই জোগাড় করেছিল। আপনি চাইলে আপনাকে খুঁজে বের করে দেব। আপনি কি চান? না, চাই না। লিলি বলল, আমাকে দেখে কি বুঝতে পারছেন যে আমার মনটা খুবই খারাপ? না, বুঝতে পারছি না। আমার মনটা খুবই খারাপ, কারণ 2 পাতা পাওয়া যায়নি। বড় বড় পুঁই পুঁই পাতা দিয়ে পেঁচিয়ে পাতুরি করতে হয়। কলা পাতাও দিয়েও হয়, তবে ভালো হয় না। মিসির আলি হেসে বললেন, মন খারাপের কারণটা তো মনে হয় খুবই গুরুতর। আপনার কাছে গুরুতর মনে নাও হতে পারে, আমার কাছে গুরুতর। ও যেমন তারা দেখে, আমিও করি রান্না। কোনো রাতে যদি আকাশে মেঘ ঢেকে যায়, ওর প্রচণ্ড মেজাজ খারাপ হয়। ঠিক সেই রকম আমি যখন রান্নার জিনিসপত্র পাই না, তখন মেজাজ খারাপ হয়। এটা কি দোষের? না, দোষের না। এত সুন্দর বাগান তুমি এখানে বেড়াতে আসো না? লিলি বলল, কখনোই না। নেংটি দেবীর আশেপাশে তুমি থাকবে?
পাগল হয়েছেন? তাছাড়া গাছপালা আমার ভালো লাগে না। চাচাজি শুনুন, আমি চলে যাচ্ছি। খবরদার, আপনি কিন্তু মন্দিরের ভেতরে ঢুকবেন না। আচ্ছা, ঢুকবো না। তোমার স্বামীর ঘুম ভেঙেছে? জি, ভেঙেছে। তার নাস্তা খাওয়া শেষ? সে নাস্তা খাবে না, দুপুরের ভাত খেয়ে আবার ঘুমিয়ে পড়বে। ঘুম না এলে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবে। কেন? রাত জাগবে, আজ আপনাকে নিয়ে তারা দেখবে। আজ কি অমাবস্যা? আগামীকাল অমাবস্যা। মিসির আলি বললেন, কদিন ধরে যেমন মেঘলা যাচ্ছে, অমাবস্যার রাতে যদি আকাশে মেঘ থাকে তাহলে তো সমস্যা। লিলি নিচু গলায় বললেন, আপনার আর কি সমস্যা? সমস্যা আমার। আকাশে মেঘ দেখলেও প্রচণ্ড রেগে যায়, হইচই করে। অমাবস্যা হলো বৃষ্টির সময়। অন্যদিন বৃষ্টি না হলেও অমাবস্যার বৃষ্টি হবেই। চাঁদের আকর্ষণ বিকর্ষণের কিছুই ব্যাপার নিশ্চিত আছে। আমি জানি না, আপনি নিশ্চয়ই জানেন। আমিও জানি না। কফির মগটা দিন, আমি নিয়ে চলে যাই। দুপুরে রান্না হলে খবর দেব, চলে আসবেন। এখন নিজের মনে ঘুরে বেড়ান, শুধু দয়া করে মন্দিরে ঢুকবেন না। মিসির আলি নীল মরিচ গাছের নিচে বসলেন। কালো সিমেন্ট বাঁধানো বেদি, বসার জন্য সুন্দর। সঙ্গে বই নিয়ে এলে পড়া যেত। দোতলায় উঠে বই আনতে ইচ্ছে করছে না। আচ্ছা, গত রাতের ঘটনাটা নিয়ে কি ভাববেন কিছু? না থাক, এখন সময় হয়নি। মন্দিরের ভেতরটা একবার উকি দিয়ে দেখতে ইচ্ছে করছে। মেয়েটা যদিও নিষেধ করেছে, নিষেধ অগ্রাহ্য করার একটা প্রবণতা হয়তো মানুষের ডিএনএর ভেতরে আছে। মানুষকে যেটাই নিষেধ করা হয়েছে সেটাই সে করছে। ব্যাপারটা শুরু হয়েছিল আদি মানব আদম আলাইসাল্লাম থেকে। তাকে কোনো ব্যাপারে নিষেধ করা হয়নি, শুধু বলা হয়েছিল গন্ধম ফলটা খেও না। আদম প্রথম যে কাজটা করলেন সেটা হলো গন্ধম ফল। এডমন্ড হিলারির মার ছিল উচ্চতা ভীতি। তিনি তার পুত্রকে বললেন, তুমি আর যাই করো, বাড়ির ছাদে উঠবে না। সেই হিলারি এভারেস্টের চূড়ায় উঠে বসে থাকলেন। মিসির আলি মন্দিরের দিকে রওনা হলেন। ভেতরে ঢোকার দরকার নেই, তিনি শুধু উঁকি দিয়েই চলে আসবেন। পরিত্যক্ত মন্দিরে সাপ থাকা স্বাভাবিক। তবে কালো রাতের ঘটনার পর দিনের সাপ তত ভয়ঙ্কর হবে বলে মনে হয় না। মন্দিরে ঢোকার দরজাটা কাঠের। দরজায় ছক আছে, তালা লাগানোর ব্যবস্থাও আছে। কিন্তু দরজায় তালা নেই। মিসির আলি ধাক্কা দিতেই দরজা খুলল। মেঝে শত পাথরের, ঝকঝক করছে। মনে হচ্ছে এইমাত্র কেউ এসে সাবান পানি দিয়ে ধুইয়ে গেছে। তার চেয়েও বিস্ময়কর ঘটনা হলো মন্দিরে আছে গৌর কালীর নগ্ন মূর্তি। এখনো বিস্ময়কর সমাপ্তি না। এর চেয়েও বিস্ময়কর ব্যাপার হলো মূর্তিটি দেখতে অবিকল লিলির মতো। যেন কোনো ভয়ঙ্কর এসে লিলিকে দেখে পাথর কেটে কেটে মূর্তি বানিয়েছে। কাকতালীয়ভাবে একটা মানুষের চেহারার সঙ্গে পুরনো মূর্তির চেহারা মিলে যাবে, এটা বিশ্বাসযোগ্য না। এটা খুবই অবিশ্বাস্য একটা ঘটনা। মিসির আলি মন্দির থেকে বের হলেন। চেরি গাছটার নিচে বরকত দাঁড়িয়ে আছে, তার হাতে শলার ঝাড়ু। বাগান কুট দিয়ে এসেছে, তবে সে এই মুহূর্তে বাগান ঝুট দিচ্ছে না। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন মিসির আলির দিকে। সেই দৃষ্টিতে কৌতূহল ও বিস্ময়, আনন্দ কিছুই নেই। সে তাকিয়ে আছে মাছের মতো ভাবলেশহীন চোখে। মিসির আলি মন্দির থেকে বের হয়ে মন্দিরের পেছনের দিকে হাঁটতে শুরু করলেন। বরকত চোখের দৃষ্টিতে এখনও তাকে অনুসরণ করছে। তার দৃষ্টির আড়ালে যাবার জন্যই মন্দিরের পেছনে চলে যাওয়া দরকার। মন্দিরের পেছনটা সম্পূর্ণ অন্যরকম। একটা কুয়া আছে। কুয়ার পাড় পাথর দিয়ে বাঁধানো। কুয়ার উপরে তারের জাফরি। সেখানে বাগান বিলাস গাছ, গাছ ভর্তি ফুল। অন্ধকার কুয়া, ফুলের কারণে আলো হয়ে আছে। নদীর কাছের বাড়িতে কখনো কুয়া থাকে না। এই কুয়াটা প্রমাণ করে দিচ্ছে একসময় নদী অনেক দূরে ছিল। মিসির আলি কুয়ার পাড়ে উঠলেন। পানি আছে কিনা দেখতে হবে, পাথর নিয়ে ফেলতে হবে। মিসির আলি কুয়োতে পাথর ফেলতে পারলেন না। তার আগে তাকে চমকে উঠতে হলো, কারণ ঝাঁটা হাতে বরকত এসে দাঁড়িয়েছে। মিসির আলি বললেন, কিছু বলবে? বরকত জবাব দিল না, চোখ নামিয়ে নিল না। মিসির আলি বললেন,
বাগান বর দিতে এসেছো? বরকত বলল, না। মিসির আলি বললেন, তোমার কুকুরগুলির সঙ্গে এখনো পরিচয় হয়নি, চলো যাই, কুকুরগুলির সঙ্গে পরিচয় হয়ে আসি। বরকত বলল, আপনারে ডাকে। কে ডাকে? বরকত এই প্রশ্নের জবাব না দিয়ে বাড়ির দিকে আঙ্গুল উঁচিয়ে দেখালো। মিসির আলি বললেন, কে ডাকছে, লিলি? বরকত জবাব দিল না, আঙ্গুল উঁচিয়ে রাখলো। মিসির আলি আঙ্গুল লক্ষ্য করে এগুলেন। বরকত এখনো হাত নামছেন না। তার চিহ্ন আঁকা সাইনবোর্ডের মতো হাত স্থির করে রেখেছে। তাকে দেখাচ্ছে কাকতাড়ুয়ার মতো। হাতের আঙ্গুল লক্ষ্য করে মিসির আলি উপস্থিত হলেন লাইব্রেরির ঘরে। বিরাট ঘর। সাধারণ লাইব্রেরির ঘরের চারিদিকেই বই থাকে। এই ঘরের একদিকে দেওয়ালে বই রাখা, কোনো আলমারি নেই, সব বই রাখা। জার্কের উচ্চতা এমন যে হইল চেয়ারে বসেই হাত বাড়িয়ে বই নেওয়া যায়।